কৃষি বার্তায় এর আগে পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন কৃষিকাজ আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তার একদিকে যেমন ধান পাট থেকে শুরু করে অন্যদিকে ফল চাষ, সবটাই কোনো না কোনো এপিসোডে আপনারা দেখেছেন। কিন্তু আজকের পর্বে থাকবে পশ্চিমবঙ্গের ডাল শস্য চাষটা ঠিক কেমন হয় সেই সম্পর্কিত কিছু তথ্য। আজ এই তথ্যগুলি নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমরা আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রাজীব নাথ স্যারকে। আমরা স্যারের মুখ থেকে পশ্চিমবঙ্গে ডাল চাষের পরিস্থিতিটা ঠিক কেমন বা কৃষকরা এই ডাল চাষ করে কতটা লাভবান হবেন সেই সম্পর্কিত কিছুটা তথ্য জেনে নেব। আচ্ছা স্যার, প্রথমেই আপনার কাছে এটা জানতে চাইবো, পশ্চিমবঙ্গের ডাল শস্য চাষের চিত্রটা ঠিক কেমন? হ্যাঁ, এটা খুবই ভালো বলেছো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ডাল চাষ হয় তার পরিমাণ হচ্ছে 4,90,000 হেক্টর। তো তার মধ্যে উৎপাদন হয় প্রায় 3,80,000 হেক্টরের মতো। আমাদের রাজ্যের প্রায় 16 থেকে 17 লাখ টন ডাল প্রয়োজন, কিন্তু আমরা তার প্রয়োজনের তুলনায় অনেক কম ডাল আমরা উৎপাদন করি, সেটা ওই 4 লক্ষ টনের কাছাকাছি। তার ফলে একটা বিপুল ঘাটতি আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষের নিরিখে যদি বলা যায় তাহলেও দেখতে হবে যে ডাল কিন্তু আমাদের দেশে যা প্রয়োজন তার তুলনায় উৎপাদন অনেক কম। যদিও পৃথিবীর প্রায় 1/4 ডাল ভারতবর্ষে উৎপাদন হয়, আমরাই সবচেয়ে ডাল কনজিউম করি এবং ডাল উৎপাদন আমরা করি। তা সত্ত্বেও কিন্তু একটা বিরাট ঘাটতি আমাদের দেশে এবং তথা আমাদের রাজ্যে রয়ে গেছে। 20 থেকে মাত্র 25% ডাল আমরা উৎপাদন করি। তো মূলত এই বিষয়টা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়টাকে যথাযথ গুরুত্ব দিয়ে ডাল চাষে গত 10 বছর ধরে কিন্তু ডাল চাষের উপর একটা গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন রকম স্কিম বা প্রকল্প নিয়ে আসা হয়েছে যাতে ডালের উৎপাদন বাড়ানো যায়। বিশেষ করে আমাদের রাজ্যে খারিফ মরশুমে মুগ এবং কলাইয়ের একটা ভালো সম্ভাবনা আছে, যেটা আমাদের যে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো আছে, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা মুর্শিদাবাদ, আমাদের নদিয়াতে কিন্তু মুগ এবং কলাইয়ের একটা ভালো চাষ হয়। পশ্চিমবঙ্গে প্রায় 80 থেকে 85,000 হেক্টর জমিতে কিন্তু মুগ চাষ হয়, যদিও তার প্রয়োজন তুলনায় খুব কম। আর যেটা কলাই, সেটা প্রায় 70 থেকে 80,000 হেক্টর জমিতে কলাইয়ের চাষ হয়। তো বর্তমানে যে মুগ এবং কলাই বেশ কিছু নতুন জাত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে এসে এগুলোর ব্রিডার সিড থেকে ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন থেকে সার্টিফাইড সিড প্রোডাকশন করার উদ্যোগ আমরা নিয়েছি। যেরকমভাবে মুগের ক্ষেত্রে বলা যেতে পারে যে কণিকা একটি নতুন জাত, হীরা, বসুধা এইগুলো নতুন জাত। পাশাপাশি যে পুরনো জাতগুলো আছে, যেমন ধরুন শিখা একটা ভালো জাত, বিরাট বিরাট একটি এমন জাত যেটা 58 থেকে 60 দিনের মধ্যে হয়ে যায় এবং প্রায় 70 থেকে 80% পার্সেন্ট একসঙ্গে পেকে যায়। তো এই জাতগুলো আমরা নিয়ে এসে তার বীজ উৎপাদন করার উপর জোর দিয়েছি, কারণ বীজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভালো বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়াটা কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাজ্য সরকারও একটা উদ্যোগ নিয়েছে। আর কলাইয়ের ক্ষেত্রেও বেশ কিছু নতুন জাত আমরা নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে আমরা বীজ উৎপাদন করছি। পুরনো জাতগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই, সারদা, সুলতা, গৌতম, এইগুলো তো পশ্চিমবঙ্গে অনেক দিন হয়ে গেছে, যথেষ্ট ভালো ফলন দিচ্ছে। তা সত্ত্বেও বেশ কিছু নতুন জাত আমরা নিয়ে এসেছি, যেমন IPU 13-1, IPU 11-2, IPU 10-12, এই জাতগুলো আমরা কোটা উর্দ, পন্থ U9, পন্থ U31, পন্থ U7, পন্থ U8, এই জাতগুলো কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে খারিফ মরশুমে বীজ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে আমরা যুক্ত রেখেছি এবং এই সমস্ত ফসল এই মুহূর্তে প্রায় ধরো 60-65 দিন মতো হয়েছে মুগ আমাদের হারভেস্টিং হচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশন। আচ্ছা, আরেকটা যেটা জানতে চাইবো, খারিফ মরশুম তো শেষ হয়ে গেছে, আপনি অনেকগুলো জাত আমাদের জানালেন, এগুলো কি এই বোরো মরশুমে কৃষকরা চাষ করবেন বলে মনে করলে করতে পারেন? হ্যাঁ, এটা হচ্ছে এটা খুব সুন্দর প্রশ্ন করেছো। এবার এর মধ্যে একটা জাত আছে কণিকা। এই জাতটা কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ, যেটা কানপুর থেকে বেরিয়েছে, যেটা ওনারা বলছেন যেটা কিন্তু খরিফ মরশুমে পাশাপাশি যেটা হচ্ছে স্প্রিং সামার মানে ফেব্রুয়ারি মার্চেও কিন্তু করা যেতে পারে এবং 60 থেকে 65 দিনের মধ্যে এই ফসলটা উঠে যায় এবং 10 থেকে 12 কুইন্টাল ভালো ফলন দেয়। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জাত, যেমন বিরাট, এটাও কিন্তু দুটো মরশুমেই ভালোভাবে করা যেতে পারে।
তারপরে ধরুন আরেকটা জাত আছে খুব ভালো, সেটা হচ্ছে পুষা 1431। এটা খুব ভালো জাত। এটাও প্রায় বিঘা প্রতি 200 থেকে 250 কেজি ফলন কৃষকরা পাচ্ছে। স্যার, এখন তো খারিফ মৌসুমে ধান কাটছেন অনেকে, পায়রা ফসল হিসাবে কি চাষ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। বিশেষ করে খেসারির ক্ষেত্রে এবং মুসুরির ক্ষেত্রে অবশ্যই চাষ করা সম্ভব। তো যখনই আমরা পয়রা ফসল হিসেবে চাষ করব, তখন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আহ, একটু বেশি পরিমাণ বীজ দিতে হবে। কতটা দিতে হবে? যখন আমরা চাষ করে করব, বুনবো, তখন মুসুর ক্ষেত্রে আমরা বলি 4 কেজি। কিন্তু যখন আমরা পয়রা ফসল করব, তখন কিন্তু বিঘা প্রতি বীজের পরিমাণ হবে 6 থেকে 8 কেজি মুসুরের ক্ষেত্রে। খেসারির ক্ষেত্রে সেটা হবে 12 থেকে 14 কেজি, বা মটরের ক্ষেত্রেও তাই 10 থেকে 12 কেজি। কারণ দেখা গেছে যে আমরা আহ, যখন আমরা পয়রা করব, তখন 15 থেকে 20 দিন আগে ধান কাটার, যখন জমিটা কাদা কাদা থাকবে, তখন আমরা ছিটিয়ে দিতে হবে। সেই ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু পাখিতে খেয়ে যাবে, কিছু মাটিতে পড়বে না। সেই জন্য কিন্তু যে বীজের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে হবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জলে ভিজিয়ে দিতে হবে। সেটা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা যেদিন আমরা বুনবো তার আগের দিন রাত্রেবেলা বীজটাকে ভিজিয়ে রাখতে হবে, যাতে কিনা অঙ্কুরোদ্গম খুব সহজভাবে হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যখনই আমরা পায়রা চাষ করব, প্রাথমিকভাবে তো আমরা সেভাবে সার দিতে পারবো না। আমরা সারটা তাহলে কীভাবে দেবো? তো যখন এই ফসলটা ধান কাটা হবে, ধান কাটা হয়ে যাওয়ার পর যখন 40 থেকে 45 দিনের মাথায় হবে, তখন আমরা ইউরিয়া স্প্রে করা কথা। কতটা ইউরিয়া স্প্রে করব? সেটা হচ্ছে 2%। 2% মানে 20 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। তার মানে হচ্ছে যে 15 লিটারের জলে 300 গ্রাম ইউরিয়া স্প্রে করতে হবে। তার সঙ্গে কিছুটা অনুখাদ্য দিতে হবে। কারণ দেখা গেছে যে এই আমাদের পাললিক যে সমস্ত মাটি আছে, বা আমাদের পশ্চিমাঞ্চলে যে লাল কাঁকুড়ে মাটি আছে, বা উত্তরবঙ্গের মাটিতে কিন্তু মূলত জিঙ্ক এবং বোরনের একটা ঘাটতি আছে। সেক্ষেত্রে আমরা জিঙ্ক এবং বোরনটাকে আমাদের স্প্রে করতে হবে। কতটা স্প্রে করব? সেটা হচ্ছে জিঙ্কটা হচ্ছে 0.5%, মানে 5 গ্রাম প্রতি লিটার জলে জিঙ্ক সালফেট স্প্রে করতে হবে। অথবা ইডিটিএ জিঙ্ক যেটা আছে সেটা 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। আর বোরনের ক্ষেত্রে বোরন যেটা বোরাক্স, যেটা 2 ধরনের বোরাক্স পাওয়া যায়। একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 20%। তো যেটা 20% হয় তখন সেটা 0.1%, মানে 1 গ্রাম প্রতি লিটার জলে। আর যেটা 10% সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে। তার মানে 15 গ্রাম অথবা 30 গ্রাম প্রতি 15 লিটারে স্প্রে করে দিতে হবে ফুল আসার 10 দিন আগে এবং ফুল আসার 10 দিন পর। তাহলে দেখা গেছে ফলন কিন্তু অনেকটা বেড়ে যায়। আচ্ছা, আপনি যে বীজগুলো বললেন, বীজগুলো কৃষকরা কোথা থেকে সংগ্রহ করবে? হ্যাঁ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি যে সমস্ত বীজের কথা বলেছি, বেশ কিছু বীজ আমরা এবছর কৃষকদের দিয়েছি। বিভিন্ন রকম অর্গানাইজেশন আমাদের থেকে বীজ নিয়েছে। এক্ষেত্রে আমাদের ডাইরেক্টর অফ ফার্মস ডক্টর সুদীপব্রত মিত্র, যিনি আমাদের ফার্ম ডাইরেক্টরের, তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু কৃষক বা যে কোনো অর্গানাইজেশন বীজটা পেতে পারেন। আপনারা শুনে নিলেন, যে কোনো চাষের ক্ষেত্রে কিন্তু বীজ সঠিক হওয়াটা অত্যন্ত প্রয়োজন, এবং সঠিক মানের বীজ ব্যবহার করলে কিন্তু কৃষকরা সেই ফসল থেকে অনায়াসেই ভালো ফলন পেতে পারেন। এবং আপনারাও যারা ভাবছেন এই ধরনের নতুন চাষ কিছু শুরু করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই পরামর্শ নিয়ে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।